Assalamualaikum students. How are you? I hope all of you are enjoying the cool morning of the winter. Today I am here with another brand new video class on tag question for the students of class 10. This class will also be beneficial for others classes like 9, New 10 and Old 10. So students, this is one of the easiest topics of English grammar of your class, but students often make mistake in this topic. So I am here to give you some more other clear conception on it. So don't ignore it, just try to focus on the topic. I will make clear of it. Students, অনেক স্টুডেন্ট এটাকে ইজি বলে খুব ইজি ভাবে নেয়, বাট মিস্টেকটা তৈরি করে অনেক ভালো ভালো স্টুডেন্টের মধ্যে, সেটা আমি দেখেছি। তাই এটা নিয়ে আমার আরেকটা ক্লাস করতে যাচ্ছি আমি। তোমরা সবাই রেডি হও, খাতা কলম নিয়ে বসে যাও, খাতা কলম সাথে নিয়ে বসো, যেখানে তোমার কনফিউশনগুলো আছে সেটাকে তুমি দূর করে নাও। ট্যাগ কোশ্চেন মূলত কি? আমরা ট্যাগ কোশ্চেন বলতে কি বুঝি? ট্যাগ মানেই হচ্ছে জুড়ে দেয়া। কি জুড়ে দেয়া? ট্যাগ বা ট্যাগ কোশ্চেন বা কোশ্চেন ট্যাগ হচ্ছে একটা ফ্রেজ যেটা নাকি এট দ্য এন্ড অফ দ্য স্টেটমেন্ট তোমাকে কি করতে হবে? জুড়ে দিতে হবে কোশ্চেনটা চেক করার জন্য, whether the question is right or wrong, এরকম একটা এরকম একটা সমর্থন জানার জন্য একটা ছোট্ট প্রশ্ন সেন্টেন্স শেষে তুমি যখন যুক্ত করে দাও, সেটাই হয়ে যায় ট্যাগ কোশ্চেন। মূলত আরেকটু আমি বাংলায় লিখেছি, যারা দুর্বল স্টুডেন্ট এখানে 5 মার্কস তোমরা ইজিলি পেতে পারো, কিন্তু মনোযোগ দেওয়ার অভাবের কারণে তোমরা এটাকে ভুল করতেই থাকো। সেজন্য আমি বাংলায় একটু লিখেছি তোমাদের যেন বোধগম্য হয় সহজে। সেখানে দেখো, ট্যাগ অর্থ জুড়ে দেয়া বা লাগিয়ে দেয়া। কথোপকথনের সময়, মানে কথা at the time of conversation, বক্তা তার কোনো বক্তব্য বা স্টেটমেন্টের উপর যাকে বক্তব্যটা দিচ্ছে তার শ্রোতার স্বীকৃতি জানার জন্য বা সমর্থন বা মন্তব্য জানতে চেয়ে সেই স্টেটমেন্টের শেষে ছোট্ট একটা বা ক্ষুদ্র বা ছোট্ট প্রশ্ন জুড়ে দেয়, তাকেই বলা হয় ট্যাগ কোশ্চেন। যদিও খুব ইজি অনেকের কাছে মনে হবে, আবার অনেক স্টুডেন্ট এটাতে ভুল করছে, তো ইগনোর করার কোনো উপায় নেই। ট্যাগ কোশ্চেনটা মূলত কি এটা তো আমি এতক্ষণ বললাম। এখন ইজি করে যদি বলি, আমরা যেভাবে ট্রান্সফরমেশনের মধ্যে চেঞ্জিং সেন্টেন্স করেছি, অ্যাসার্টিভকে ইন্টারোগেটিভ করার সময় কি করেছি আমরা? যখন ইন্টারোগেটিভ করেছি কি দিয়ে? আমরা দেখেছি যে সেন্টেন্সটা ভার্ব কি দিয়ে আছে। যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে অক্সিলারি দিয়ে আমরা কোশ্চেন করেছি, আর যদি মূল ভার্ব থাকে সেক্ষেত্রে আমরা ডু, ডিড, ডাজ এর সাহায্য নিয়ে কোশ্চেন করেছি। এক্স্যাক্টলি তাই। তোমরা যারা অ্যাসার্টিভকে ইন্টারোগেটিভ করেছো তাদের জন্য ট্যাগ কোশ্চেন কোনো ফ্যাক্টই না। সব টপিকের অর্থ বোঝাটাই হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা ভালো করে শেখার। তুমি অর্থ বোঝার চেষ্টা করো। তো সেক্ষেত্রে একটা স্টেটমেন্ট, সাপোজ আই এম গিভিং ইউ একটা স্টেটমেন্ট, যেমন রফিক ওয়াজ স্টাডিং ইংলিশ। রফিক ওয়াজ স্টাডিং ইংলিশ। দেখো, কোশ্চেন শেষে আমি এরকম একটা সাপোজ আমি অন্য একটা স্টুডেন্টের সঙ্গে বা অন্য কারোর সঙ্গে বলতেছি, রফিক ওয়াজ স্টাডিং ইংলিশ, wasn't he? এই যে মানে আরেকটু বলার পরে আরেকটু ছোট্ট করে প্রশ্ন সমর্থন, এই সেন্টেন্সটা whether the sentence or statement is correct or wrong এটা জানার জন্য আরেকটা ছোট প্রশ্ন করলাম, wasn't he? এই হচ্ছে ট্যাগ কোশ্চেন। এই এতটুকু তুমি লিখলেই তোমার 1 নাম্বার কনফার্ম হয়ে গেল। সেটা একটু কনফার্ম করো। আমরা ফোকাস দিব দুইটা ওয়ার্ডের উপরে, একটা হচ্ছে ভার্ব আর একটা হচ্ছে সাবজেক্ট। আমরা ট্যাগ কোশ্চেন করতে গেলে যদি অক্সিলারি, দ্যাট মিন্স am, is, are, was, were, have, has, had, shall, will, অথবা মডেল অক্সিলারি can, could, may, might, would, should, might, ought, need, এগুলো দিয়ে কোশ্চেন মানে সেন্টেন্স থাকে, সেক্ষেত্রে ওই অক্সিলারি গুলো দিয়েই আমরা কোশ্চেন করতে পারি। এবং সেন্টেন্স হাবোধক হলে নট ইউজ করব, মানে নাবোধক ট্যাগ হবে, আর যদি সেন্টেন্স নাবোধক হয় সেক্ষেত্রে হাবোধক ট্যাগ হবে। দ্যাটস অল, ক্রিটিক্যাল কিছু না। তারপর হওয়ার পর আমরা যে এখানে দেখো হি লিখেছি, এটা
সেক্ষেত্রে আমি প্রোনাউনটাকে ইউজ করতাম, আর কোনো প্রবলেম ছিল না। এখন রূপা is never sincere. রূপা is never sincere, এটা করে একটা সেন্টেন্স বললাম, সেক্ষেত্রে আবার আমার রয়ে গেছে এখানে অক্সিলারি is, সেটাও কি করব, is দিয়ে কোশ্চেন করব, কিন্তু নটটা হবে না। কেন হবে না? এখানে নেগেটিভ একটা ওয়ার্ড আছে যেটা দিয়ে না প্রকাশ করছে, সেক্ষেত্রে আমি ট্যাগ করতে গেলে অ্যাফার্মেটিভ ট্যাগ হবে, আমার নেগেটিভ হবে না। তাহলে is রূপার প্রোনাউন কি আমরা জানি, সেটা হচ্ছে she. is she? দ্যাটস অল, খুবই ইজি, একটু খেয়াল করলেই বুঝি। এখন যদি মূল ভার্ব থাকে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে সেটা তোমাদেরকে একটু আমি দেখাই দিচ্ছি। দেখো, যেমন I go to school, সহজ করে দেখালাম। I go to school, নিশ্চয়ই ওয়ার্ড আমরা পেয়ে গেছি। ভার্বের দিকে ফোকাস সবচেয়ে বেশি হবে, ভার্ব দেখেই আমাদের কোশ্চেন করতে হয়। ইন্টারপ্রেটিভ যারা পারো তারা তো জানোই। তো এটা গো মানে প্রেজেন্ট টেন্স আছে, আমরা প্রেজেন্ট টেন্সের নেগেটিভ বা ইন্টারপ্রেটিভ করতে গেলে কিসের সাহায্য নেই? ডোন্ট বা ডু বা ডাজন্ট বা ডাজ এর সাহায্য নিয়ে থাকি। সেক্ষেত্রে আমার এখানে অবশ্যই আমাকে কি লিখতে হবে? ডোন্ট আই। আই নিজেই প্রোনাউন আকারে আছে, অতএব কোনো কমপ্লিকেশন নেই, তোমার আই সরাসরি বসবে। তারপর he lives in ঢাকা, এক্ষেত্রে দেখো lives প্রেজেন্ট টেন্স, ওয়ান্স अगेन ভার্বের সঙ্গে as by as দেখলেই তো আমরা বুঝতে পারি ডাজ দিয়ে করতে হবে কোশ্চেন। তাহলে does not he, কি প্রোনাউন নিজে আছে, আবার হিটাকেই দিতে হবে। সেটা বললামই, নাউন থাকলে তার প্রোনাউনটা আমাদের জানতে হয়, আর প্রোনাউন নিজে থাকলে তো সেখানে কোনো প্রবলেম নাই। এই গেল। আর যদি আমাদের কোনো মডেল দিয়ে সেন্টেন্স থাকে সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই, যেমন স্টুডেন্টস মাস্ট ওয়ার্ক হার্ড, এখানে দেখো তোমার স্টুডেন্টস বলতে কাকে মিন করছে? অনেকগুলো স্টুডেন্ট, এর প্রোনাউনটা কি হবে? দে হবে। তাহলে দে যদি হয় আমার প্রোনাউন, এখানে ভার্ব কি? মাস্ট হচ্ছে মডাল অক্সিলারি। মডাল যতগুলো থাকবে সরাসরি ওই মডালটা দিয়ে তুমি কোশ্চেন করতে পারো, দ্যাট ইজ নো কমপ্লিকেশন। তো এখানে আমরা কি করব? মাস্টন্ট দে, দ্যাটস অল স্টুডেন্টস। এই ছিল বেসিকটা। এখন প্রোনাউন সেটিং এ অনেকেই ভুল করে থাকে। আমি এখন সুন্দর করে প্রোনাউন সেটিংটা তোমাদেরকে দেখিয়ে দিব, তোমরা খাতা কলমে লিখতে লিখতে শিখে ফেলবে, এটা মুখস্থ করে রাখার কিছু না। প্রোনাউন কাকে বলে? নাউনের পরিবর্তে যে শব্দগুলো ব্যবহার করে আমরা সেন্টেন্সকে কমপ্লিট করি সেটাকেই বলা হয় প্রোনাউন। সাপোজ আমি বললাম রাজু ইজ এ গুড বয়, রাজু গোজ টু স্কুল এভরি ডে, রাজু লার্নস হিজ লেসন রেগুলারলি। এটা কেমন লাগে? বারবার রাজু রাজু বলছি। সেক্ষেত্রে প্রথম যখন আমরা লিখবো রাজু ইজ এ গুড বয়, হি গোজ টু স্কুল এভরি ডে, এই যে রাজুর পরিবর্তে হি বসিয়েছি, এটাই হচ্ছে প্রোনাউন। এই হচ্ছে প্রোনাউন কনসেপশন। এখন আমি তোমাদেরকে আরেকটু বেটার কনসেপশন দেওয়ার জন্য লিখে দিব, তোমরা খাতা পত্রে লিখে রাখো। স্টুডেন্টদেরকে আমি যে কথাটা বরাবর বলি সেটা হচ্ছে, তোমরা বই খাতা দেখে দেখে কিন্তু ভালো শিখতে পারো না। শিখতে পারো তখনই যখন তুমি টিচারের কোনো লেকচারকে খুব মনোযোগ দিয়ে শোনো, কারণ টিচার প্রত্যেকটা টপিককে তোমাদের জন্য ইজি করে দিয়ে থাকে। টিচারের লেকচার বিহীন তুমি কোনো টপিককে ইজি করতে পারো না, বিকজ ইউ আর লার্নিং, ইউ আর এ স্টুডেন্ট। সো এখন প্রোনাউন সেটিংটা তোমরা একটু খেয়াল করো। প্রোনাউন সেটিংস, কিভাবে আমাদেরকে প্রোনাউনটা সেটিং করতে হয়, এটা আমি আমার মতো করে একটা চার্ট করেছি, তুমি দেখো। একজন মানুষ যদি সে পুরুষ হয়, পুরুষ হলে তার প্রোনাউন হি হয়। দেখা যাচ্ছে কিনা ওইদিকে? তারপর একজন মানুষ যদি মহিলা হয়
মহিলা হলে তার প্রোনাউন তোমরা জানো she হয়। তারপর মানুষ ছাড়া যা কিছু একটি বোঝায় তার প্রোনাউন ইট হয়। বুঝতেই পারছো, খুব ইজি, একবার শুনলেই হয়। আবার অনেকগুলো মানুষ বা প্রাণী বা বস্তু, মানুষ ছাড়া অনেকগুলো মানুষ হোক, প্রাণী হোক, বস্তু হোক, তার প্রোনাউন দে হয়। দ্যাটস অল স্টুডেন্টস। এখানে কঠিন কিছু না, খুবই সহজ। এই প্রোনাউন সেটিং বুঝে গেলে আর ফোকাস দিতে হয় কিসে? ভার্বের উপরে। ভার্ব যদি অক্সিলারি হয় সেটা দিয়ে সরাসরি করতে পারি, আর ভার্ব যদি কি হয়, অক্সিলারি না হয়ে মূল ভার্ব থাকে, তখন সেক্ষেত্রে আমরা ডু, ডিড, ডাজ দিয়ে প্রশ্ন করব, কারণ মূল ভার্ব থাকেই কেবল দুইটা টেন্সে, একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট আর একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। এখন আরেকটু কিছু দেখো, যদি দিস এরকম, যদি দেয়ার প্রোনাউন মানে সেন্টেন্সের শুরুতে যদি দেয়ার থাকে সেক্ষেত্রে দেয়ারের প্রোনাউন দেয়ারই হয়, আর যদি দিস থাকে তাহলে ইট হয়। এটা হচ্ছে সিঙ্গেল কে মিন করে, এজন্য ইট হবে। আর যদি এরকম থাকে দিস, দ্যাট মিন্স প্লুরাল, সেক্ষেত্রে হবে দে। এই ছিল প্রোনাউন সেটিং এর প্রাইমারি স্টেজটা স্টুডেন্ট। এখন আমরা দেখব আরেকটু এক্সারসাইজের মধ্যে। তোমরা সবাই চট করে এগুলো লিখে নাও, খাতাপত্রে তোমরা চট করে লিখে নিবে। আমি তোমাদের জন্য সময় দিয়েছি, দেখো ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা, অবশ্যই লিখে নিবে। ওকে, ওকে স্টুডেন্টস, এখন কিছু ডিফারেন্ট টাইপের যেটা প্রোনাউন আমাদের একটু প্রবলেম করে, এভরিবডি, everyone, somebody, someone, nobody, no one, অথবা none, সেক্ষেত্রে এদের প্রোনাউন দে হয়। স্টুডেন্টস, এখানে একটা কমপ্লিকেশন আছে। nobody, no one, somebody, someone বা everybody, everyone, এই ওয়ার্ডগুলো মূলত হচ্ছে সিঙ্গুলার। এই ওয়ার্ডগুলো সিঙ্গুলার, কিন্তু ট্যাগের নিয়মানুসারে সেগুলোর প্রোনাউন হবে দে, প্লুরাল হয়ে যায়। একটু কমপ্লিকেশন एग्जांपल থেকে তুমি ভালো বুঝতে পারবে। যেমন everybody hankers after money, everybody hankers after money, আমি ওই দিকে যাব না, after money। এই সেন্টেন্সটা দেখো ভার্বের সঙ্গে s বাই s আছে প্রেজেন্ট টেন্স হওয়ার কারণে। এভরিবডি সিঙ্গেল মিন করলে অবশ্যই ভার্বের সঙ্গে s বাই s থাকে, তো আমার উপরে নিয়ম অনুযায়ী এভরিবডির প্রোনাউনটা হবে কি দে। কিন্তু দে এর সঙ্গে কি আমি ভার্বের s দেখে ডাজ দিতে পারবো? নট রিয়েলি, কারণ এখানে আমাকে অবশ্যই খেয়াল করতে হবে দে প্রোনাউনের সঙ্গে যাবে কনজুগেশন কোনটা। সেক্ষেত্রে আমি আমার অবশ্যই ডুটাকে নিব, কারণ এখানে ডাজ নট দিলে দে এর সঙ্গে তো তার কনজুগেশন নাই, সো আমাকে দিতে হবে ডাজ এর সঙ্গে আরেকটা কোন ভার্ব আছে যেটা নাকি দে এর সঙ্গে যাবে সেটাকে। ওকে স্টুডেন্টস, তারপর nobody is absent here। এক্ষেত্রে দেখো nobody is absent here, তুমি দেখতে
অবভিয়াসলি দিয়ে দিতে হবে, কিন্তু নোবডি সিঙ্গেল হওয়ার কারণে ইজ বসেছে, সেটা তো বসবেই। কিন্তু ট্যাগ কোশ্চেন করতে গেলে দের সঙ্গে কোনটা যাবে? নিশ্চয়ই ইজ এর সঙ্গে আরো সমসাময়িক কিছু ভার্ব আছে যেটা দের সঙ্গে যাবে, সেটা হচ্ছে আমরা জানি এম ইজ আর, সেক্ষেত্রে দের সঙ্গে যাবে আর। আর নটটা হলো না কেন? কারণ নোবডি নিজেই হচ্ছে নেগেটিভ। তারপর everyone has taken their homework. Taken their task. task. এখানে দেখো, যদিও এভরিওয়ান হচ্ছে আমার দে হবে, কিন্তু হ্যাজ এর সঙ্গে তো হ্যাজ যাবে না, বুঝতেই পেরেছো? হ্যাজ এর সঙ্গে থাকবে হচ্ছে হ্যাভ, হ্যাভন্ট দে। এই ছিল কথা। তো এভাবে আমরা চেঞ্জ করব। এভরিবডি, এভরিওয়ান যখনই সেন্টেন্সের শুরুতে থাকে, মোস্ট অফ দ্য স্টুডেন্ট খেয়াল না করে যখন ভার্বের সঙ্গে অ্যাজ বাই এস দেখে ডাজ দে দিয়ে ফেলে, ডাজ নট দে দিয়ে ফেলে। বাট তোমাকে অফকোর্স খেয়াল করতে হবে আমার প্রোনাউন যেহেতু হচ্ছে দে, তার সঙ্গে আমার ভার্বটার কনজুগেশন কোনটা, এতটুকু তোমাদের খেয়াল রাখতেই হবে স্টুডেন্টস। ওকে, এবার এই ছিল এভরিবডি এভরিওয়ান এটা। এখন হবে নোবডি, সরি, নাথিং, এনিথিং, সামথিং, এভরিথিং। যখন সেন্টেন্সের শুরুতে নাথিং, এনিথিং থাকবে, এদের প্রোনাউন হবে কি? এদের প্রোনাউন ইট হয়। এদের প্রোনাউন কি হলো? ইট। এক্ষেত্রে ঠিক মানেই কোনো কিছুকে মিন করে। তো সেখানে আমরা एग्जांपल দেখব, এটা খুব সহজ। Nothing is impossible. Nothing is impossible. কোনো কিছুই অসম্ভব নয়। এখানে আমার ইজ দিয়ে প্রশ্ন করব, কারণ নাথিং এর প্রোনাউন হচ্ছে ইট। ইট থাকলে আমি ইজ দিয়েই কোশ্চেনটা করতে পারি, কারণ নাথিং ইট সিঙ্গেল, অতএব ভার্ব তো ইজ ঠিকই আছে। তারপর আরেকটা एग्जांपल আমরা দেখতে পারি, যেমন everything looks clear। এক্ষেত্রে দেখো, লুকস যেহেতু প্রেজেন্ট টেন্স, সেক্ষেত্রে আমার ডাজ নিতে হবে, ইজিলি ডাজ নিতেই পারি। ডাজন্ট, এভরিথিং এর প্রোনাউন হচ্ছে ইট, ডাজন্ট ইট। দ্যাটস অল স্টুডেন্টস। আই থিংক তোমরা খুব সহজেই নিতে পারছো। একটু প্র্যাকটিস করতে হবে মাথায় রাখার জন্য। মুখস্থ করার কিচ্ছু নাই। কোনো টপিককে, গ্রামারের কোনো টপিককে বা রোলকে মুখস্থের আওতায় নিবে না, নেভার ডু ইট। জাস্ট এটাকে বোঝার চেষ্টা করো এন্ড দেন প্র্যাকটিস করো বেশি বেশি, তার কোনো বিকল্প নাই, বিকজ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ওকে দেন, এখন কিছু শব্দ আছে যেগুলো থাকলে আমরা সেন্টেন্সের নট ব্যবহার করব না, যেমন scarcely, hardly, seldom, a few, a little ইত্যাদি শব্দগুলো নেগেটিভ অর্থ প্রদান করে। তাই ট্যাগ করতে গেলে
করতে গেলে কি হয়, নট ব্যবহৃত হয় না, ব্যবহৃত হয় না। ওকে স্টুডেন্টস, আশা করি বুঝতে পেরেছো। এই কয়েকটা ওয়ার্ডকে মাথায় রাখা তেমন ক্রিটিক্যাল কিছু না। এটা হচ্ছে scarcely, hardly, seldom, a few, a little। এই শব্দগুলো নেগেটিভ অর্থ প্রকাশ করে, তাই আমরা যখন সেন্টেন্স ট্যাগ করতে যাব সেক্ষেত্রে খেয়াল রাখবো এই শব্দগুলো আছে কিনা। যদি থাকে অবভিয়াসলি আমি নট দিব না, যদিও এগুলো দেখে কিন্তু বোঝার উপায় নাই যে এগুলো নেগেটিভ অর্থ প্রদান করছে, কিন্তু আমি তো বলে দিয়েছি, অতএব তোমরা জেনে গেলাম। তো এক্সাম্পল থেকে আমরা দেখি, my brother hardly visits us। দেখো my brother হচ্ছে সাবজেক্ট, my brother এর প্রোনাউন কি হবে, আমার ভাই, ছেলে, তাহলে কি হবে। তারপরে visits হচ্ছে ভার্ব, তাহলে কি আসবে, আমার does আসবে। নট কি হবে, অবভিয়াসলি না, কারণ হার্ডলি শব্দটা নেগেটিভ অর্থ প্রদান করছে, সো তোমাকে লিখতে হবে does he। ওকে, some more example for you, যেমন barking dogs seldom bite। এখানে দেখো barking dogs, গেউগেউ করা কুকুরগুলো কদাচিৎ কামড়ায়, দ্যাট মিন্স কামড়ায় না। সেক্ষেত্রে বাইট হচ্ছে আমার প্রেজেন্ট টেন্স, ডু বা ডাজ হবে, যেহেতু এস বাই এস নাই বুঝতে পারতেছি আমার ডু হবে। ডু হলে এখানে সেলডম এর জন্য নট হবে না, আর বার্কিং ডগস অনেকগুলো কুকুর, সেক্ষেত্রে প্রোনাউনটা হবে কি, দে। ডু দে, ক্লিয়ার কনসেপশন পেয়ে গেছো আশা করি। হ্যাঁ, বার্কিং ডগস সেলডম বাইট, ডু দে। এই ছিল নেগেটিভ ওয়ার্ডগুলো, যেগুলো তোমার মধ্যে কমপ্লিকেশন তৈরি করতে পারে বলে আমার মনে হয়। তো আজকের পরে কমপ্লিকেশন তৈরি করবে না। আরেকটু দেখো, যদি all of you, some of you, none of you, একটু ফোকাস করে নিও, none of you এরকমটা থাকে সাবজেক্ট হিসেবে, মানে সেন্টেন্সের শুরুতে, সেক্ষেত্রে আমার প্রোনাউনটা ইউ হবে, এখানে ইউটাকে নিব। ঠিক আছে, বুঝলা। আর যদি এটা না থেকে থাকে, এখানে যদি all of you এর জায়গায় থাকে all of them, some of them, none of them, এই them থাকার কারণে এখানে প্রোনাউন হয়ে যাবে কি, দে। প্রোনাউন কি হবে, দে। খেয়াল রেখো স্টুডেন্টস। তারপর যদি থাকে এরকম, যেমন all of us, some of us, none of us, এরকম থাকে, আমাদের প্রোনাউন হচ্ছে we। এভাবে আমরা প্রোনাউনটা সেটিং করব। আর ভার্ব তো চিনলাম, দুই টাইপের ভার্বই তো থাকে, হয়তো ফুল ভার্ব নইলে অক্সিলারি ভার্ব। এত কিছু না, কঠিন কিছুই না, শুধু খেয়ালটা দাও তোমরা। এখন এই ছিল মোটামুটি অ্যাসার্টিভের নিয়মগুলো। এখন আমরা একটু ইম্পারেটিভকে আলাদা করে দেখায় দেব। ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা কিভাবে ট্যাগ করতে পারি সেখানে দেখাবো। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স মূলত তিন রকমের থাকে। ইম্পারেটিভ সেন্টেন্স থাকে কত প্রকারে, তিন রকমের। সেটা কি রকম, মূল ভার্ব যুক্ত ইম্পারেটিভ থাকে, সেন্টেন্সের শুরুতে মূল ভার্ব তারপর অবজেক্ট থাকে, এটা হচ্ছে ইম্পারেটিভ। তারপর আবার ডোন্ট এর পর মূল ভার্ব থাকে, অবজেক্ট থাকে, সেটা হচ্ছে ইম্পারেটিভ। ডোন্ট এর পর মূল ভার্ব আছে কি না সেটা দেখে নিতে হবে। এটা স্টুডেন্টরা অনেক সময় ভুল করে থাকে, ইম্পারেটিভটা ক্যাচ করতে পারে না। সেক্ষেত্রে এই হলো বললাম যে সেন্টেন্সের শুরুতে মূল ভার্ব থাকবে, তারপর অবজেক্ট থাকবে, এটা এক প্রকার ইম্পারেটিভ। ডোন্ট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট, এটা আরেক প্রকার ইম্পারেটিভ। আরেকটা হবে লেট যুক্ত ইম্পারেটিভ। তো আমরা তিন রকম
যেমন মূল ভার্ব প্লাস অবজেক্ট, এটা হলো এক প্রকার ইম্পারেটিভ। তারপরে মূল ভার্ব প্লাস অবজেক্ট একটা ইম্পারেটিভ গেল। তারপরে দেখো যেমন ক্লোজ ইয়োর আইজ, আরেকটা ডোন্ট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট, যেমন ডোন্ট কি লিখতে পারি আমরা, ডোন্ট ইজ ভেরিয়াস টাইপস অফ, ডোন্ট মেক এ নয়েজ, ডোন্ট ফরগেট মি, ডোন্ট ফরগেট মি। নয়েজ করার কথা তো আর বলাই যাবে না, স্টুডেন্ট তো আর ক্লাসে নাই যে নয়েজ করবে। তারপর লেট যুক্ত ইম্পারেটিভ, লেট যুক্ত ইম্পারেটিভ, এই হলো তিন প্রকারের ইম্পারেটিভ। এখন আমি ছোট করে লিখে দিচ্ছি, তোমরা খেয়াল করো। লেটস, খুব খেয়াল করবে স্টুডেন্ট, লেটস বা লেটাস যুক্ত ইম্পারেটিভের ক্ষেত্রে, ইম্পারেটিভের ক্ষেত্রে তোমরা একদম মুখস্থ করে ফেলার মতো মনে থাকবে শেল উই, শেল উই লিখে ফেলবে, একদম শেল উই ডাইরেক্ট। লেটস বা লেটাস থাকলে শেল উই লিখবো, বাকি সকল ইম্পারেটিভ এর ক্ষেত্রে উইল ইউ অথবা ওন্ট ইউ বসবে, উইল ইউ বা ওন্ট ইউ বলবে। স্টুডেন্টস, আশা করি খুব ইজি হয়েছে তোমাদের জন্য ইম্পারেটিভ বুঝতে। যেমন সেন্টেন্সের শুরুতে মূল ভার্ব আছে কিনা নিশ্চিত হলে দ্যাট মিন্স ওটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ক্লোজ ইওর আইজ, উইল ইউ। তারপর ডোন্ট ফরগেট মি, এখানে তুমি উইল ইউ ওন্ট ইউ দিতেই পারো, কোনো সমস্যা নাই। উইল ইউ ডোন্ট, অনেকে মনে করে ডোন্ট যেখানে নেগেটিভ থাকে সেখানে উইল ইউ দিব, আর যেখানে হাবুডাব থাকে সেখানে নেগেটিভ ওন্ট ইউ দিব, দিতে পারো। এবার বললাম লেটস বা লেটাস যুক্ত থাকলে ইম্পারেটিভে শেল উই হয়ে যাবে, আর বাকি সকল ক্ষেত্রে দ্যাট মিন্স ওই যে ওইগুলো আছে। আর লেটের পর যদি এরকম থাকে, লেটের পর সাপোজ লেট মি, হিম, হার এরকম থাকলে সেক্ষেত্রেও উইল ইউ অথবা ওন্ট ইউ দিব। ওকে স্টুডেন্টস, এই ছিল মেজর নিয়মগুলো। আর কোনো কমপ্লিকেশন আশা করি নাই, তোমরা প্র্যাকটিস করলে আরো বেটার বুঝতে পারবা। সবাই দেখতে পেয়েছো কিনা দেখো, খুব খেয়াল করে দেখো। এখন আমি তো ছোট ছোট সেন্টেন্সের মধ্যে ট্যাগ কোশ্চেন দিয়েছি। 9 10 স্টুডেন্টরা কি করে, আমাদের যখন এক্সারসাইজ করতে যায় সেখানে একটা প্যাসেজের আলোচনা থাকে, সেখানে কিভাবে ট্যাগ করবে, কোন সেন্টেন্সটাকে ধরবে। দেখা যায় কনভারসেশনে 2-3টা সেন্টেন্স পরে একটা ট্যাগ কোশ্চেন করতে দিয়েছে, সেখানে প্রথম সেন্টেন্সের ট্যাগ করবে নাকি দ্বিতীয়টা না তৃতীয়টা, এটা অনেক সময় ভুল করে ফেলে। সেক্ষেত্রে কি করতে হয়, অবশ্যই আমাদের দেখতে হয় কোন সেন্টেন্স শেষে ট্যাগ করার জন্য কমা দিয়ে তারপরে ব্ল্যাঙ্ক দিয়েছে, তুমি বুঝে নিবা যে সেই সেন্টেন্সটাই আমার ফোকাস করতে হবে। এখন আরো কিছু রেয়ার সাবজেক্ট যেগুলোর প্রোনাউন খুঁজে পাওয়া খুব মুশকিল হয় সেটা আমি তোমাকে দেখিয়েছি। যেমন দ্য মাদার রোজ ইন হার, আরো বড় করে লেখা যায় দ্য মাদার রোজ ইন হার টু সি দ্য প্যাথেটিক সিন অফ দ্য চাইল্ড, এরকম লেখা যায়। অথবা দ্য ফাদার রোজ ইন হিম, অথবা দ্য ব্রাদার রোজ
in him অথবা the beast beast মানে পশুত্ব the beast rose in him দেখো the mother মানে মা না মাতৃত্ব that is the quality of a lady তো এটা হচ্ছে মাতৃত্ব তার মধ্যে মাতৃত্ব জেগে উঠেছে তো সেক্ষেত্রে আমরা অবশ্যই এটা একটা কোয়ালিটি হওয়ার কারণে ইট নিব প্রোনাউন আর ভার্ব যেহেতু রোজ অতএব এটা হবে রাইজ থেকে রোজ জেগে ওঠা উঠেছিল সেক্ষেত্রে আমার হবে ডিডন্ট তারপরে একই কথা দেখো দ্য ফাদার তার মধ্যে পিতৃত্ব জেগে উঠেছিল দ্য ব্রাদার তার মধ্যে ভ্রাতৃত্ব জেগে উঠেছিল দ্য বিস্ট তার মধ্যে পশুত্ব জেগে উঠেছিল এরকম যদি রোজ থাকে সবগুলোতে সেক্ষেত্রে আমরা ডিডন্ট ইট দিব ডিডন্ট ইট দিব আর যদি রাইজেস হতো ডাজন্ট হতো খুব সহজ কথা কঠিন কিছু না সো স্টুডেন্ট এই ছিল আমার ট্যাগ কোশ্চেনের ক্লাস তোমরা অবশ্যই তোমাদের মডেল বই কিনো সেগুলো থেকে প্র্যাকটিস করো অথবা বোর্ড যে বইটা দিয়েছে প্র্যাকটিস করে নিজেকে যাচাই করো তোমাদের কোনো কমপ্লিকেশন থাকলে আমাকে অবশ্যই নক দিতে পারো মেসেঞ্জারে দিয়ে তো এই ছিল আজকের ট্যাগ কোশ্চেনের উপরে ক্লাস প্র্যাকটিস করতে থাকো স্টুডেন্টস এন্ড দোয়া করতে থাকো সবাই যেন